বৃদ্ধাশ্রম থেকে চিঠি, এক পুত্রবধূ। শ্রদ্ধেয় মা, এ মা কথাটা আমি কোনোদিন আপনাকে মন থেকে বলিনি। আজ খুব ইচ্ছে হলো আপনাকে একটা চিঠি লেখা, তাই খোলা আকাশের নিচে বসে আপনাকে চিঠি লেখা শুরু করলাম। জানি এই চিঠিটা আপনার কাছে পৌঁছাবে না, তবু মনের সান্ত্বনা থেকে এই চিঠিটা লেখা। আমি সেই বৃদ্ধাশ্রমে আছি যে বৃদ্ধাশ্রমে আপনি শেষ নিঃশ্বাসটা ত্যাগ করেছিলেন। ভাগ্যক্রমে আপনি যে রুমটায় থাকতেন, এখন আমি সেই রুমটায় থাকি। তাই হয়তো আজ আপনাকে খুব মনে পড়ছে। ক্ষমা চাইবার অধিকার আমি হারিয়ে ফেলেছি, তাও এই চিঠি লিখছি যদি আপনি ক্ষমা করে দেন। বিয়ে হওয়ার পর থেকে দেখেছিলাম আপনি আপনার সংসারটাকে নিজে হাতে করে রেখেছিলেন। এটা আমার সহ্য হতো না, মনে হতো আমি যেন বন্দী হয়ে আছি। কিন্তু এটা বুঝতাম না মাথার উপর একটা অভিভাবক থাকা কতটা প্রয়োজন। আপনি যখন বলতেন যতটা খাবে ততটা নাও, লোকসান করো না, এই কথাটা যেন আমার অসহ্য লাগতো। এই কথাটা এখন আমি বুঝতে পারি। আপনি তো কোনো খারাপ কথা বলেননি, আপনি তো আমাকে না খেয়ে থাকতে বলেননি, শুধু তো লোকসান করতে নিষেধ করেছিলেন। আপনার ছেলে যখন আপনার হাতে মাসিক বেতন উঠিয়ে দিত, তখন আমার খুব অসহ্য লাগতো। মনে মনে ভাবতাম কি করে আপনার কাছ থেকে মুক্তি পাওয়া যায়। আপনার কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার ছেলের কাছে আমি বায়না করি, আমি তার কাছে যাব, তার কর্মস্থলে। আপনার ছেলে প্রথমে অনুমতি না দিলেও পরে আমার কান্নাকাটির চাপে অনুমতি দিয়ে দেয়। বেশ ভালোই ছিলাম দুজনেই, কিন্তু যখন আমি অন্তঃসত্ত্বা হই, ডাক্তার আমাকে বেড রেস্ট থাকতে বলে। তখন আপনার ছেলে আপনাকে নিয়ে আসে আমাদের এই ভাড়া বাড়িতে। আপনি বাড়ির সব কাজ করতেন এবং আমাকে সেবাও করতেন, তাও যেন আপনাকে আমার খুব অসহ্য লাগতো। আমার একটা পুত্র সন্তান হয়, আমার সন্তান আস্তে আস্তে বড় হতে থাকে, সব সময় দাদি দাদি করতে থাকে। আমার এই দাদি কথাটা শুনতে খুব অসহ্য লাগতো। আমার ছেলেকে আমি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাই, আর আপনি বাংলা মিডিয়ামে যত সব কবিতা ছড়া আমার ছেলেকে শোনাতেন। ছেলে জিদ করে বসে সে বাংলা মিডিয়াম স্কুলে পড়বে। এই ব্যাপারটা আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। আমাদের ভাড়া বাড়িতে দুটি রুম ছিল, একটাতে আমি আর আমার হাজবেন্ড ছিলাম, আর একটাতে আমার ছেলে আর আপনি থাকতেন। ছেলে বড় হচ্ছে তো আরেকটা রুমের প্রয়োজন ছিল। আমি আর আপনার ছেলে যুক্তি করলাম দেশের বাড়িটা বিক্রি করে এখানে নতুন করে ঘর তুলবো, কিছুতেই সই করছিলেন না। আপনি এটা বলতেন ওটা আপনার শ্বশুর বাড়ির ভিটা, ওইখানে আপনার অনেক স্মৃতি জড়িয়ে আছে। শেষ পর্যন্ত আপনি সই করে দিয়েছিলেন। আপনার সাথে আমার কোনোভাবে বনিবনা হতো না, তাই স্থির করে আপনাকে আমরা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেব। তখন আমার ছেলে হোস্টেলে পড়ে, তাই আপনার ব্যাপারে কোনো কিছুই জানতে পারেনি। আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে বেশ কয়টা বছর ভালোই ছিলাম। একদিন খবর পেলাম আপনি আর এই পৃথিবীতে নেই। তখন আমি মনে মনে বলি যাক, বাঁচা গেছে। এরপর ছেলে বড় হলো, ছেলেকে বিয়ে দিলাম। প্রথম ভেবেছিলাম আমি তো আর আপনার মতো গেও ভূত নয়, তাই আমার সাথে আমার বৌমার বেশ মিল হবে, কিন্তু তা হয়নি। আমার সাথে ইতিহাসে পুনরাবৃত্তি হচ্ছিল। যে বিষয় আপনার সাথে আমার তর্ক হতো, ঠিক সেই বিষয়গুলো আমার সাথে আমার বৌমার হতো। হঠাৎ করে আপনার ছেলে স্ট্রোক হয়, সে আমাকে ছেড়ে চলে যায় চিরকালের জন্য। আপনার ছেলে বানানো বাড়ি তাদের পছন্দ হচ্ছিল না। আমার বৌমা থাকতে চায় ফ্ল্যাটে, তাই বাড়ি ভেঙে ফ্ল্যাট বানানোর পরিকল্পনা করে। আমাকে ছেলে ও বৌমা বোঝায় ফ্ল্যাট বানালে তারা দুটো ফ্ল্যাট নিবে, বাদ বাকি ভাড়া দিবে, তাতে অনেক টাকা আসবে। আপনার মতোই আমি কিছুতেই সই করতে চাইনি, কিন্তু আমার ছেলে কান্নাকাটি করে শেষ পর্যন্ত সই নিয়েছে। বাড়ি ভেঙে তৈরি হলো বিশাল বড় ফ্ল্যাট। সেই ফ্ল্যাটে ছিল দুটো রুম, একটা কিচেন। তখন আমার ছেলেকে আমি বললাম, কিরে আমার রুম কোথায়? তখন ছেলে বলল, মা তোমার রুমের কি দরকার, তুমি আমার মেয়ের সাথে আমার মেয়ের রুমে থাকবে। আমি আমার নাতির সাথে নাতির রুমেই থাকতাম। আমার নাতনি বড় হতে থাকে আর আমার সাথে খারাপ ব্যবহার শুরু করে দেয়। আসলে ওর চায় নিজস্ব একটা রুম, তাই আমার ছেলে আর ছেলের বউ স্থির করে আমাকে বৃদ্ধাশ্রমে রাখার। আমি আজ বৃদ্ধাশ্রমে, যে বৃদ্ধাশ্রমে আপনি ছিলেন। ভাগ্যের কি পরিহাস, আমি কখনোই ভাবিনি আমার সাথে এরকম ঘটনা ঘটবে। রক্তের গরম, টাকার গরমে আমরা সবকিছু ভুলে যাই পৃথিবীতে কোনো কিছু স্থায়ী নয়। যদি এটা আমি আগে বুঝতাম তাহলে এদিন কখনো দেখতে হতো না। আমি আকাশের দিকে তাকিয়ে মিটমিট করে জ্বলে ওঠা তারাদের দিকে চিৎকার করে বলি, মা আমাকে ক্ষমা করে দেয়।